নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন লেখক সুবীর মজুমদারের একটি ছোট হাস্যকৌতুক গল্প পদি পিসির কাণ্ড কারখানা। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও প্রিয়জনেদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে শুরু করছি লেখক সুবীর মজুমদারের একটি ছোট হাস্যকৌতুক গল্প পদি পিসির কাণ্ড কারখানা। গ্রামের হাই স্কুল মাস্টার নন্দপালিত স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখে জীবনযাপন করছিলেন। চাকরির আর বছর দুয়েক বাকি আছে তার। পুত্র শ্রীমান নরেন পালিত বিএসসি ডিগ্রি করার পর চাকরির চেষ্টা করছে, আর মেয়ে বিকম নিয়ে কলেজে ভর্তি হয়েছে। একদিন সকালবেলায় বাবা মেয়ে দুইজনেই নিজের নিজের কাজে বেরোবে বলে রেডি হচ্ছে। বাবা যাবে হাই স্কুলে আর মেয়ে যাবে কলেজে। মা ব্যস্ত আছেন নিজের রান্নাঘরে, আর ছেলে পড়ার টেবিলে বসে চাকরির পড়া করার ভান করে প্রেমপত্র লিখছে। এমন সময় হঠাৎ এক দুঃসম্পর্কে পিসিমা এসে হাজির। প্রথমটা কেউ চিনতেই না পারায় ভাবল বুঝি বাড়ি ভুল করে এসে গিয়েছে। নন্দবাবু বললেন, বুড়িমা কোথায় যাবে? কাঁপা কাঁপা গলায় বুড়িমা বললে, আরে নন্দু, আমি তো তোর দুধ সম্পর্কের পদি পিসি রে, চিনতে পারছস না বাবা? নন্দবাবু স্মৃতির ডালি হাতরে অবশেষে পদি পিসিকে চিনতে পারলেন। ও পদ্মিনী পিসি, তা এতদিন পরে এলে? হতভাগী পিসিরা রে, তোর থানে একটু জাগা দিবি বাবা বলে ঢুকরে কেঁদে উঠলেন। তারপর আবার বললেন, তোর পিসি 3 মাস হইল মারা গেছে। পোলাপান ভাত দেয় না, খালি খাবার খোটা দেয়। এই কারণে তোর থানে আইছি রে বাবা। নন্দপালিত মনে মনে বিপদে পড়ে গেলেও হতভাগ্য পিসিকে ধরে ভিতরে নিয়ে গিয়ে বসায়। স্ত্রী রমিলা মনে মনে বিরক্ত বোধ করলেও মুখে কিছু বলতে পারে না। এইভাবে পিসিমা নন্দবাবুর সংসারের অংশ হয়ে গেল। তার শোয়ার স্থান হলো সিঁড়ির নিচে। এতে অবশ্য নন্দবাবুকে দোষ দেয়া যায় না। স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে 4 জনের ভরা সংসারে পঞ্চম ব্যক্তি এসে জুটলে নন্দবাবু কি করবেন? পিসিমার অবশ্য তাতে কোনো আক্ষেপ নেই, তবু একটা দোষ তার বরাবর ছিল। সেটাই ধীরে ধীরে সবার কাছে প্রকাশ পেল। বুড়ি কানে কম শোনেন, বোঝেন কম, আর সবচেয়ে বড় দোষ হলো না বুঝে তিলকে তাল করেন। আজ রোববার। নন্দবাবু পড়ার টেবিলে ছাত্রদের খাতা খুব মনোযোগ সহকারে দেখছেন। গতদিন সন্ধ্যাকালে ক্লাস 9-এর মক টেস্ট নিয়েছেন তিনি। তারই মাঝে পিসি তার কাছে এসে কান্নাকাটি জুড়ে দিল। অবাক হয়ে নন্দবাবু জিজ্ঞেস করলেন, পিসি হলো কি তোমার? আমি কি তোদের বোঝা বাড়াইছি বাবা? কেন, তোমাকে কেউ কিছু বলেছে? তোর ছেলে আমারে বেশি খাওনের খোটা দেয়। নন্দবাবু শুনে রেগে গেলেন। আজ পর্যন্ত এ বাড়ির কেউ তার মতামতের উপর কথা বলতে সাহস পায় না। পদি পিসিকে তিনি থাকতে দিয়েছেন, ওদের মার মতামত জানতে চাননি তিনি। আর ছেলে কিনা পিসির খাওয়ার খোঁটা দেয়। তিনি হাঁক পারলেন, অমিয়, অমিয়, কোথায় অমিয়? রান্নাঘর থেকে গিন্নি আওয়াজ দিলেন, কি হলো? অমিয় অমিয় বলে চেঁচাচ্ছ কেন? সে গেছে কোথায়? বাজারে গেছে। কেন, কি হয়েছে? তাকে আসলে বলো পিসিকে আমি এ বাড়িতে থাকতে দিয়েছি।
ইনকাম যখন শুধু আমার, তখন পিসির খাওয়ার জন্যে কাউকে ভাবতে হবে না। এদিকে অমিও বাজার করতে যাওয়ার নাম করে পাড়ার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। সেই সময় তার বোন কাকলি টিউশন সেরে বাড়ি ফেরার পথে দাদাকে দেখতে পেল। সে তাকে কিছুই না বলে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে সে মায়ের কান ভারী করল। ওদিকে অমিও গল্প সেরে বাজার করে বেলা 11টা নাগাদ বাড়ি ফিরল। তাকে দেখে মা প্রথম হাঁক পারলেন, বলি, কোন সকালে বাজারে গেছিস? এতক্ষণে তোর ফেরার সময় হলো? বাজারে এত ভিড় ছিল তাই দেরি হয়ে গেল। বাজারে ভিড় ছিল না মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলি? অমিও বুঝতে পারল কাকুলি এসে মায়ের কাছে লাগিয়েছে। সে রেগে গিয়ে কাকুলির ঘরে গিয়ে পিছন থেকে তার চুল টেনে ধরল। কাকুলি বলল, দাদা লাগছে, ছাড় ছাড় বলছি। তুই এসে মায়ের কাছে লাগিয়েছিস না? আমি মোড়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, গল্প করছিলাম না। শেষের কথাগুলি সে বেশ জোরেই বলল, যাতে সেটা মায়ের কানে যায়। মা এসে অমিয়র দিকে চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো, তুই বুড়িকে কি বলেছিস? কে, ঠাকুমা? হ্যাঁ, তোর বাবা বলছিল তুই নাকি বুড়িকে খাবার খোটা দিয়েছিস। অমিও আকাশ পাতাল ভেবে কিনারা করতে পারল না যে সে ওই হঠাৎ এসে জুড়ে বসা বুড়িকে কখনো খাওয়ার খোটা দিয়েছে বলে। সে তার মাকে বলল, বাবা কোথায়? পাশের বাড়িতে কি দরকারে গেছে। নন্দবাবু ফিরে এসে অমিয় বলে ডাক দিলেন। অমিয় স্নানে গেছিল। সে আধ ভেজা গায়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। তারপর বাবার সামনে এসে দাঁড়ালো। নন্দবাবু বললেন, তুই তো ঠাকুমাকে খাওয়ার খোটা দিয়েছিস? কই না তো। তাহলে উনি মিথ্যে কথা বলছেন? সত্যি, আমি এমন কথা বলিনি বাবা। নন্দবাবু পিসিমার উদ্দেশ্যে হাঁক পারলেন, পিসিমা এদিকে এসো তো। প্রদীপ পিসি এলে নন্দবাবু তাকে তারই করা নালিশ সত্য কিনা প্রশ্ন করলেন। পিসি মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল, সত্য। জব বাবা, আমি কখন খোটা দিলাম? কেন, কাল রাতে তুই কইলি না বুড়ি তুই বেশি খেলি? অমিও চিন্তা করে দেখলো সে এমনিতে বুড়ির সঙ্গে বেশি কথা বলে না। কাল রাতে বুড়িকে দেখে তার হঠাৎ মনে হয়েছিল মাথা ভর্তি সাদা পাকা চুলের বুড়িকে দেখতে যেন ঠিক নাফিসা আলীর মতো। তাই সে বুড়িকে উদ্দেশ্য করে বলেছিল, বুড়ি তুমি নাফিসা আলী। আর সেই কথাই বুড়ি শুনেছে কিনা, বুড়ি তুই বেশি খেলি। অমিও সেই কথা জানিয়ে মাথায় হাত দিয়ে চেয়ারের উপর বসে পড়ল। বাড়ির সবাই বুঝল এ বুড়িকে কেন তার নিজের ছেলেরা পর্যন্ত পছন্দ করে না। এ ব্যাপারে শুধু তাদের দোষ দিয়ে লাভ নেই, বুড়িরও দোষ আছে। আমাদের প্রদীপিসি পাড়া বেড়াতেও ওস্তাদ। পাড়ার এ বাড়ি সে বাড়ি করে বেড়ান তিনি। নন্দবাবুর স্ত্রী একটু আপত্তি করেন বটে, তবে নন্দবাবুর সম্মতের উপরে কথা বলার সাহস তার নেই। এইভাবে অনেকগুলো দিন কেটে গেল। এরই মধ্যে কাকুলি বিকম ছেড়ে বিএ ক্লাসে ভর্তি হয়েছে। হুজুগে পড়ে বিকম নিয়ে পড়া শুরু করলে কি হবে? মাস কয়েক বাদে তার মনে হলো এই বিষয়টা তার জন্যে উপযুক্ত নয়। একদিন বাড়িতে কান্নাকাটি করে বাপের কাছে জোর ধমক খেল সে। এত মাস পড়ার পরে মেয়ে এখন কমার্স নিয়ে পড়তে পারবে না, এখন কোন কলেজে ওকে ভর্তি নেবে? শেষমেশ স্ত্রীর পীড়াপিড়িতে নন্দবাবু স্থির করলেন যে নিজের পরিচয়ের খাতিরকে কাজে লাগিয়ে স্থানীয় সুলেখা মেমোরিয়াল ওমেন কলেজে আর্টস বিভাগে মেয়েকে ভর্তি করিয়ে দেবেন। মেয়ে ভর্তি হয়েও গেল। তারপর এক বছর পার করে সে এখন তৃতীয় বর্ষের ছাত্রী। ছেলে অমিয় দীর্ঘ 7 বছরের প্রচেষ্টায় অবশেষে সাফল্যের মুখ দেখতে চলেছে।
পদি পিসি এর মধ্যে টুকটাক কাণ্ড যে করেননি এমনটা নয়, তবে সেগুলি ধর্তব্যের মধ্যে আনা হয়নি। শেষমেশ তিনি আবার একটা মহাকাণ্ড করে বসলেন। সেইটাই এখন বলতে যাচ্ছি। নন্দবাবু একদিন পাড়ার মোড়ল মুখার্জি বাবুর কল পেলেন। হ্যালো, হ্যাঁ মুখার্জিদা বলুন। মুখার্জি বাবু বললেন, তুমি তোমার ছেলেকে নিয়ে আজ সন্ধ্যায় আমার বাড়িতে আসতে পারবে? অবাক হয়ে নন্দবাবু বললেন, কেন, কি হয়েছে কি? হ্যাঁ, গুরুতর, আসতে পারবে? নন্দবাবুর বুক কেঁপে উঠল। নির্ঘাত অমিয় কোনো গুরুতর কাণ্ড করে বসেছে। সে কথা সবাই সামনে বলতে অমিয় বলল, সেরকম কিছু তো করিনি আমি। কাকলিকে জিজ্ঞেস করলেন রুমা দেবী, কি রে, অমিয়র ব্যাপারে তুই কিছু জানিস নাকি? অমিয়র ইশারায় কাকলি মুখ খোলার সাহস পায় না, কিন্তু সে জানে মুখার্জি বাবুর মেয়ে সুস্মিতার সঙ্গে অমিয় লুকিয়ে প্রেম করে। যাই হোক, সন্ধ্যায় বাপ ছেলে মোড়ল মশাইয়ের বাড়ি পৌঁছল। তাদের জন্যে চা জলখাবারের ব্যবস্থা হয়েছে। এ কথা সে কথার পরে মুখার্জি বাবু আসল কথাটা পারলেন। দেখো নন্দ, তোমার থেকে আমি বয়সে বড়, সবাই আমাকে খাতিরও করে, তুমিও গণ্যমান্য লোক। তোমার ছেলে অমিয় আমার সুখেনের বন্ধু বলে তাকে আমি ভালোভাবেই জানি। এতদিন কথাটা আমার জানা ছিল না, হঠাৎ করে জানতে পারলাম। মুখার্জি বাবু ইতস্তত করছেন দেখে নন্দবাবু, বলুন না মুখার্জিদা, বলে চাই মুখ দিলেন। অমিয় আড়ষ্ট হয়ে মুখার্জি বাবুর কথা শুনছে। মুখার্জি বাবু আবার বললেন, কাল পিসিমা এসেছিলেন আমাদের বাড়িতে, ওনার মুখেই শুনলাম তোমার ছেলে মানে অমিয় নাকি বাবা হয়েছে। এ কথা তুমি তো কাউকে জানাওনি। অবশ্যই বিয়েই বা কবে হলো সেটাই তো জানলাম না। অমিয় হাঁ হাঁ করে আঁতকে উঠল। আঁতকে ওঠার মতোই কথা অবশ্য। সে মোড়ল মশাইয়ের মেয়ে সুস্মিতার সঙ্গে প্রেম করে বটে, তবে তাদের বিয়ে হয়নি। ছেলে মেয়ে হওয়া তো দূরস্থ। নন্দবাবুর মুখ রাগে লজ্জায় লাল হয়ে উঠেছে। মুখার্জি বাবু আরো বললেন, দেখো নন্দ, তোমার ছেলে লুকিয়ে বিয়ে করেছে, তার ছেলেও হয়েছে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই কথা শুনে আমার মেয়েটা তার ঘরের দরজা দিয়েছে, আর খুলছে না। ছেলের কাছে ওদের প্রেমের ব্যাপারে জানলাম, এটা কি ঠিক হলো? নন্দবাবু রাগে ফেটে পড়লেন। তিনি অমিয়র পিঠে এক ঘা বসিয়েই দিতেন, যদি না অমিয় বাবার ভাব বুঝে উঠে না পড়ত। মরকট, তুই লুকিয়ে প্রেম করিস? বাবা, আমার কথাটা শোনো, আমি প্রেম করি বটে, তবে আমি বিয়ে করিনি। বাচ্চা আসবে কোত্থেকে? মুখার্জি বাবুর বাড়ি থেকে দুজনে চেঁচামেচি করতে করতে বাড়ি ফিরল। বাড়ি ফিরে অমিয়ের উপরে আরেক দফা কথার গোলা বর্ষণ হলো। বাবা মা দুইজনেই বকাবকি করছেন, কিন্তু অমিয় ভাবছে বুড়ি এত বড় মিছে কথা বলে এলো কেন। সে বুড়িকে উদ্দেশ্য করে ডাকলো, ঠাকুমা এদিকে এসো তো। বুড়ি একটাকে শুনল না, সে তার মালা জপায় ব্যস্ত আছে। আবার ডাকতে সে মালা জপে আসছে জানালো। বুড়ি সামনে এলে অমিয় রাগান্বিত গলায় বলল, তুমি মুখার্জি বাবুর বাড়িতে গিয়ে যা নয় তাই বলে এসেছ। কি কইছি আমি? তুমি বলেছ আমি লুকিয়ে বিয়ে করেছি, আমার ছেলে হয়েছে। তুই তো সেদিন কারে যেন কইলি তোর ছল হয়েছে। অমিয় আকাশ থেকে পড়ল। কাকে বললাম আমি? আরে তুই রাস্তায় খাড়াই ছিলিস, কি যেন জিগালো তোরে, কি হয়েছে? তুই কইলি তোর ছল হয়েছে। অমিয়র মুহূর্তে মনে পড়ে গেল পরশুদিন সে বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। সুমিতদা তাকে জিজ্ঞাসা করলো তার কিসের চাকরি হয়েছে। সে জবাবে বলল সেলে, অর্থাৎ স্ট্রিট
অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আর সেই কথা শুনে পাগলি বুড়ি ভেবেছে তার ছেলে হয়েছে। মা বাবা বোনকে সে কথা বলতে তারা কাঁদবে না আনন্দে লাফাবে বুঝে উঠতে পারল না। যাই হোক, লুকিয়ে প্রেম করার জন্য অমিয়কে একটু বকুনি খেতে হলো বাবা মায়ের কাছে। মুখার্জি বাবুকে আসল কথা কল করে জানিয়ে দিলেন নন্দবাবু। এটাও স্থির হলো যে চাকরিতে জয়েন করলেই অমিয় আর সুস্মিতার বিয়ের কথাবার্তা পাকা করা হবে। তারপর কাকুলির বিয়ে হয়ে গেলেই নন্দবাবু পুত্রবধূকে বরণ করে ঘরে তুলবে। অমিয় পরদিন সকালেই ছুটল মুখার্জি বাবুর বাড়িতে। সুস্মিতার সঙ্গে দেখা করল সে। দুদিন দুজনের একদম কথাবার্তা হয়নি। এখন নন্দবাবু রিটায়ার্ড পারসন, তার হাতে এখন অফুরন্ত সময়। টিউশনও আরও পড়ান তিনি। অমিয় ছেলে চাকরি পেয়ে রাউরকেল্লা চলে গেছে। এখন সুস্মিতার সঙ্গে তার একমাত্র যোগাযোগের মাধ্যম হলো মোবাইল ফোন। এদিকে কাকুলির বিয়ে ফাইনাল পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে। নন্দবাবু ও তার গিন্নি রুমা দেবীর মনে সর্বক্ষণ টেনশন, মেয়ে ফাইনালটা যেন ভালোই ভালোই উতরে যায়। রুমা দেবী তো মানতি করে বসেছেন যে মেয়ে পাশ করে গেলে কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসবেন। ইতিমধ্যে প্রদীপ পিসিমা বাঁধিয়ে বসলেন এক গন্ডগোল। একদিন বিকেলে পাড়ার শ্যামলবাবু নন্দবাবুর বাড়ি এলেন। নন্দবাবু তখন সস্ত্রীক মুখার্জি বাবুর বাড়ি গিয়েছে হবু বৌমা বেআই বেয়ানের সঙ্গে দেখা করতে। কাকুলি গেছে টিউশন মাস্টারের কাছে পরীক্ষার জন্য সাজেশন নিতে। শ্যামলবাবু বাড়ির বাইরে থেকে হাঁক পারলেন, কি এই নন্দদা, আছেন নাকি? ভিতর থেকে পিসিমা বেরিয়ে এলেন। নন্দদা বৌদি কেউ ঘরে নেই বুঝি? ওরা তো কহানে যেন গেল, মনে পড়তেছে না ঠিক। তুমি ভিতরে আইসে বসো বাবা। শ্যামলবাবু ভিতরে আসতে রাজি হলেন না। তিনি পিসিমাকে প্রশ্ন করলেন, কি কারণে গেছেন বলে যাননি? পিসিমা একে কানে কম শোনেন, তার উপর বোঝেনও কম। নন্দ মাইয়ারে বিয়া দিব, তার লাগে গেছে গা। শ্যামলবাবু তাই বিশ্বাস করে চলে গেলেন। তিনি তো পিসি কীর্তিকলাপ জানেন না। সেই কথা শ্যামলবাবুর মুখ থেকে এমুক ওমুক করে নানা জনের কান পর্যন্ত পৌঁছে গেল। একদিন নন্দবাবু বাজার করে ফিরছে, পাড়ার বোসবাবুর সঙ্গে দেখা হলো। বোসবাবু এক গাল হাসি মুখে নন্দবাবুকে প্রশ্ন করে বসলেন, মেয়ের বিয়ে কোথায় ঠিক করলেন? মেয়ের বিয়ে তো ঠিক হয়নি, ও তো গ্রাজুয়েশন ফাইনাল দিচ্ছে, কাল ওর ইতিহাস পরীক্ষা। ও তাই নাকি? এইদিকে পাড়ার সবাই কানাঘুষো করছে পালিত মাস্টারের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। সে তো ছেলের বিয়ে ঠিক হয়েছে মুখার্জিদার মেয়ের সঙ্গে, তাও মেয়ের বিয়ে হয়ে যাবার পর ওদের বিয়ে হবে। নন্দবাবুর মনে সন্দেহ জাগলো। নিশ্চয়ই পিসি পাড়ার সবাইকে বলে বেরিয়েছে কাকুলির বিয়ে ঠিক হয়েছে। বাড়ি এসে পিসিকে সে কথা বলতে সে অবাক হয়ে বলল, কেন, তোর বই তো কইছিল মাইয়াটার বিয়া হইয়া গেলে কোহানে যেন যাইব, পূজা দিব। রুমা দেবী শুনে হায় হায় করে উঠলেন। সবাই বুঝলো বুড়ি আবার একটা গন্ডগোল করে বসেছে। আসলে রুমা দেবী বলেছিলেন কাকুলির বিয়ে ফাইনালের কথা, আর প্রদীপিসি ভেবেছে বিয়ে ফাইনাল। কি মুশকিল! কাকুলি পড়াশোনায় মোটামুটি, বাড়ির সবাই ভেবেছিল সে বুঝি টাই পাশ করবে। তবে রেজাল্ট বেরোলে দেখা গেল সে মা বাবার মুখ উজ্জ্বল করে ৬৭% নম্বর সহকারে বিএ পাশ করেছে। কি করে করলো সেটা সেই জানে, হয়তো টুগলি করেছিল। যাই হোক, আনন্দে নন্দবাবু
পাড়ায় মিষ্টি বিতরণ করলেন। দিন যায় মাস যায়, কাকুলি আর পড়াশোনায় ইচ্ছুক নয় বলে তাকে আর জোরাজুরি করা হলো না। এদিকে অমিও বোনের বিয়ে দেওয়া নিয়ে মা বাবাকে স্মরণ করিয়ে দিতে লাগলো, কারণ তার যে নিজের বিয়ের জন্য মনে একটা তাগিদ রয়েছে। লজ্জায় সে বলতেও পারছে না যে তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো। কাকলি সম্মতি জানালে নন্দবাবু ভালো পাত্রের খোঁজ করতে লাগলেন। কত বিজনেসম্যান, শিক্ষক, সরকারি চাকুরে আসা যাওয়ার পর শেষমেশ এক ডাক্তার ছেলের সঙ্গে তিনি মেয়ের বিয়ে দিলেন। সেই বিয়েতেও প্রদীপিসীমা ঘটিয়ে বসলেন এক কাণ্ড। বিয়েতে আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীতে বাড়ি ভরে উঠেছে। চারিদিকে তাদের গল্প, কথাবার্তা, মাইকের আওয়াজ ইত্যাদিতে সারা বাড়ি গমগম করছে। জামাই কখন আসবে, তাকে কিভাবে বরণ করা হবে, মেয়েরা কে কে তার পথ আটকে কত টাকা দাবি করবে, সেই সব আলোচনা চলছে। তারই মধ্যে প্রদীপিসী সবাইকে বলে বেড়াতে লাগলো তার নাচ জামাই দেখতে শুনতে ভালো হলেও কাকলির সঙ্গে একেবারে মানানসই হয়নি। তার নাকি আলতা স্নো পাউডারের দোকান আছে। পাড়ার নকুল ভৌমিক বিয়েতে উপস্থিত ছিলেন। তিনি নন্দবাবুর সঙ্গে গল্প করছিলেন। এ কথা সে কথার পর তিনি একসময় আসল কথাটা তার সামনে পারলেন। নন্দবাবু গর্বের সঙ্গে বলেন, সে ডাক্তার, কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করে এখন সেখানেই চিকিৎসা করছে। নন্দদা, আপনার হবু জামাই কি করে? নকুল ভৌমিক হেসে বললেন, আগে জানতাম নন্দদার জামাই কখনো এলেবেলে হতে পারেই না। কেন, কেউ কিছু বলেছে নাকি? ওই আপনার পিসিমা বলে বেড়াচ্ছেন আপনার জামাই নাকি কাকুলির উপযুক্ত নয়, সে নাকি আলতা স্নো পাউডারের দোকানদারি করে বলে হাসতে লাগলেন। নন্দবাবু তৎক্ষণাৎ পিসিকে ডেকে পাঠালেন। পিসি এলে সবার সামনে তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাচ জামাইয়ের আলতা স্নো পাউডারের দোকান আছে, এ কথা তোমায় কে বললে? পিসি একটা চেয়ারে বসতে বসতে বললে, তোরাই তো বলা বলে করিস বাবা, আমি কি ভুল শুনেছি নাকি? নন্দবাবুর মনে পড়ে গেল, তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমার জামাই ডাক্তার, আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। আল্ট্রাসাউন্ডকে আল্ট্রাসোনোগ্রাফিও বলে। আমরা নিজেদের মধ্যে সেটাই আলোচনা করেছি। তাই পিসি এই শুনেই মনে করেছেন জামাইয়ের বুঝি আলতা স্নো পাউডারের দোকান আছে। সবাই পিসির ভুল বুঝতে পেরে হো হো করে হাসতে লাগলো। এতক্ষণ তোমরা শুনলে লেখক সুবীর মজুমদারের একটি ছোট হাস্যকৌতুক গল্প, প্রদীপিসীর কাণ্ড কারখানা। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।